সারফারাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙ্গের ভেতর রাখলে সেই যে বাঁকাই থাকে, সে কথাই বা কে জানত। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হল সারফারাজ এর পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইলচেয়ার তার মেয়েকেই টানতে হবে ভেবে সেই ইচ্ছে ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফারাজ এর নম্বর ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময়ে সুফিয়ান চৌধুরীর ফোন দেখে ঠোঁট মেলে হাসল। এরপর ফোন তুলে বলে উঠল, কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালো যাত্রাভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁতমুখ কামড়ে বলে উঠল, এক চটকা না মেরে সামনের দাঁত ফেলে দেব হতচ্ছাড়া। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, এতে আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখমুখ কুচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তোকে ফোন করাই আমার পাপ হয়েছে, তুই জাহান্নামে যা, যাবার আগে আমার মেয়েকে ফোনটা দিয়ে যা। সারফরাজ টিপ্পনি কেটে শোধালো, এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? তোর মতো শয়তানের হাতে মেয়ে তুলে দেবার পর কোনো বাপের চোখে ঘুম থাকতে পারে? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোন এগিয়ে বলল, নাও, তোমার গোয়েন্দা বাপ ছলচাতুরি করতে ফোন দিয়েছে, কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘুরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসই, 1 মাসেও চন্দ্রমধু আহরণ হবে কি না আই ডোন্ট নো। রূপকথা কুনুই দিয়ে গুঁতো দিল সারফরাজের পেটে। এরপর ফোন কানে তুলে উৎফুল্ল গলায় বলল, হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা সবাই? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুর ন্যায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফরাজ ভেলকিবাজ কথাকার, কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাবে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি, সারফরাজ আমাকে ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, তাড়াতাড়ি ফিরে এসো, তোমাদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া নেলি আর অভিরূপের বিয়েটাও আটকে আছে, দাও জামাইকে দাও। রূপকথা সারফরাজের পানে ফোনে গিয়ে চোখ গরম করে বলল, বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমাকে জ্বালিয়ে ভস্য করে দেব। সারফরাজ ফোন নিয়ে বলল, জি বাবা বলুন। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্ষি করে বললেন, ও, তোর একাই শীত লাগে, অভিরূপের শীত লাগে না? শিগগির এসে ওদের বিয়ের ব্যবস্থা কর, নয়তো তোর একদিন আর আমার যে কদিন লাগে। বদমাস ছোকরা কোথাকার! আমি আপনার মেয়ের জামাই, একটু তো সম্মান দিন। তুই আমার কিসের মেয়ের জামাই? তুই আমার শত্রু, আজীবনের শত্রু। সুযোগ পেলেই পেছনে আঘাত দেব আমি তোর। তারা প্রশস্ত স্বচ্ছ সবুজ জলের ঝিরির সামনে দাঁড়িয়ে আছে রূপকথা। সারফরাজ বৈঠাওয়ালা রোবটের খুঁটিনাটি বিষয় চেক করছে। এই বোটের মাধ্যমে রূপকথাকে গহীন অরণ্যের বিস্তৃতি আর ভয়ানক সৌন্দর্য দর্শন করাবে সারফরাজ। সারফরাজ পানিতে বৈঠা চালিয়ে কিছুদূর গিয়ে আবার ফিরে এলো। এরপর একটা খুঁটির সাথে নৌকা বেঁধে হাত বাড়িয়ে রূপকথাকে ডাকল, আসুন মহারানী, সবকিছু ঠিকঠাক আছে। নৌকার পানে তাকিয়ে রূপকথা ফাঁকা ঢং গিলল। এর আগে কখনোই সে নৌকায় ওঠেনি। তার মধ্যে চারপাশে গহীন অরণ্য, পানির গভীরতা কতখানি কেউ জানে না। একবার নৌকা উল্টে পড়ে গেলে যদি কুমির এসে খেয়ে নেয়? না না, এত সুন্দর জামাই রেখে কিছুতেই এত দ্রুত কুমিরের পেটে যেতে পারে না রূপকথা। এছাড়া বান্ধবীদের মনে এখনো জেলাসি ফিল করানো বাকি রয়েছে। সারফরাজের ক্ষমতার প্রয়োগে দেশ বিদেশের সৌন্দর্য দেখা বাকি আছে। সত্যি সত্যি কুইনদের মতো লাইফ লিড করা এখনো শুরুই হয়নি। রূপকথা কিছুতেই সামান্য নৌকায় চড়ে সব ভেস্তে দিতে পারে না। সারফরাজ কপাল কুঁচকে রূপকথার মুখভাব বোঝার চেষ্টা করল। এদিকে নৌকায় ব্যালেন্স রেখে হাত বাড়িয়ে রাখার কারণে
তার হাতে ব্যথা হবার উপক্রম। রূপকথা ভাবছেটা কি? ভেবেই সারফারাজ পুনরায় হাঁক ছাড়ল। এখানে দাঁড়িয়েই দুপুর পার করে ফেলবে? তখন তো খুব লাফাচ্ছিলে, এখন কি হলো তবে? কি ভাবছো এত? পানিতে চুবিয়ে মারবো সেটা? সারফারাজের হাঁক ডাকে নিজেকে ধাতস্থ করল রূপকথা। এরপর পট করে বলে উঠল, এখানে কুমির আছে, আমি যাব না। সারফারাজ নাক ফুলিয়ে শ্বাস ছাড়ল। এরপর ভ্রু সরু করে বলে উঠল, কুমির এসে কানে কানে বলে গেছে তোমাকে যে সে এখানে আছে? কুমিরের চাইতে ভয়ানক মানুষের কামড় খাচ্ছ রাত দিন, তাতে তোমার কোনো ভয় হচ্ছে না? আর যার অস্তিত্বই নেই জলে, তাকে না দেখেও তোমার খুব ভয় হচ্ছে? আহা, আসলে কি বলবো বলো তো? ঘুরে ফিরে সব দোষ ওই কমিশনারেরই। ঠিক সময় সঠিক ভিটামিন আর টিকা দিলে এমন বুদ্ধি প্রতিবন্ধী হতে না। এখন তাড়াতাড়ি এসো, নইলে তোমাকে ফেলেই চলে যাব। রূপকথা কিছুক্ষণ ইতস্তত করে শুধালো, আসলে কুমির নেই? না, নেই। এখন এসো। আর থাকলেও বা, তোমার জামাই আছে না? কুমিরের চাইতে তোমার শক্তি বেশি? ফট করে শুধিয়ে বোকার ন্যায় তাকিয়ে রইল রূপকথা। সারফারাজ ঠোঁট গোল করে ফস করে শ্বাস ছাড়ল। এরপর বলল, গত দুদিনেও আমার শক্তি বেশি না কম টের পাওনি? আরও পরীক্ষা দেয়া লাগবে? তুমি চাইলে আমি এখানেই ট্রায়াল দিতে পারি। আসবো নাকি তোমাকে শূন্যে ভাসতে? ঠোঁট কাটা স্বভাবের মানুষটার বেসরুমি ইঙ্গিত বুঝতে পেরে চোখ বুজে মাথা নাড়ালো রূপকথা। এরপর দুই হাত নাড়িয়ে বলল, না না, ছি ছি, খোলা জায়গায় এসব কি ধরনের পচা কথা? আমি আসছি, তুমি ওখানেই থাকো। রূপকথা ভীত পা ফেলে নৌকার পানে এগিয়ে এলো। এরপর সারফারাজের হাত চেপে ধরে নৌকায় উঠে চুপচাপ বসল। রূপকথাকে বসিয়ে নিজেও রূপকথার মুখোমুখি বসল সারফারাজ। এরপর দুই হাতে দুই বৈঠা চালিয়ে চলতে আরম্ভ করল। প্রথমে রূপকথার বুক দুরুদুরু করল, কিন্তু ক্ষণকাল গড়াতেই নাম না জানা বাহারি রঙের পাখি আর বুনো ফুলের সৌন্দর্যে রূপকথার সমস্ত ভয় কেটে গেল। রূপকথার ইচ্ছে হল সবুজ জলে হাত ভেজাতে। সে সারফারাজের পানি তাকিয়ে পুনরায় বলল, পানিতে হাত ভেজালে কিছু কেউ কামড়ে দেবে পানির নিচে থেকে? সারফারাজ দুষ্টু হেসে বলল, আজকাল কেউ হাত কামড়াতে চায় না জানেমান। আজকাল সবাই অন্য কিছু কামড়াতে চায়। এই ধরো তুলতুলে নরম পেট, উঁচু। সারফারাজ কথা শেষ করবার আগেই রূপকথা পানিতে হাত চুবিয়ে জল ছিটিয়ে দিল সারফারাজের শরীরে। সারফারাজ শব্দ করে হেসে বলে উঠল, কেউ কামড়ালো? রূপকথা প্রফুল্ল চিত্তে পানিতে হাত বুলিয়ে শীতল শিহরণ গায়ে মাখাল। সারফারাজ ভারী গলায় বলল, এখানকার পানি বেশ ঠান্ডা, অত ভিজো না, পরে ঠান্ডা জ্বর আসবে। এই মুহূর্তে এসব রোগবালায় কিচ্ছুটি আমি মানব না, কষ্ট তুমিই পাবে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে নিজের কাজে বহাল রইল। দুই পাশে বিশাল বড় বড় সবুজ, কমলা, হলুদ পাতার নাম না জানা অদ্ভুত গাছ। কোনো কোনো গাছে আবার অদ্ভুত রকমের লোভনীয় ফল, কিন্তু বিষাক্ত। কোনো গাছে মন মাতানো সৌরভের ফুল। রূপকথার এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো প্রাচীন রূপকথার রাজ্যে চলে এসেছে। বাস্তবে পৃথিবী এতটা সুন্দর, এটা তার চর্মচক্ষা বিশ্বাস করতে পারল না। রূপকথা চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির সুবাস নিল। এরপর প্রশস্ত হেসে সারফারাজকে বলল, আমি অনেক লাকি। লাইফ আমাকে এত কিছু দেবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে পুরোপুরি পেয়ে আমার জীবন সার্থক হয়েছে সারফারাজ। শুধু শেষ নিঃশ্বাস নয়, আমি ওপারেও তোমাকেই চাই। রূপকথার কথায় সারফারাজের মুখের রং পাল্টালো। হাসি খুশি মুখটা কেমন থমথমে উলো, চোখ হলো চিকচিকে। রূপকথা সারফারাজের এমন অবয়বে ধীর গলায় শুধালো, আমি কি ভুল কিছু বলেছি? সারফারাজ তপ্ত শ্বাস ছিঁড়ে কঠিন কণ্ঠে উত্তর করল, আমি পাপী, ওপারে আমাদের মিল হবে না রূপকথা। আমি শুধু এপারেই তোমার, তাই মিছে স্বপ্ন দেখো না, কষ্ট পাবে। কথাটি কেমন নিষ্ঠুর শোনালো, তবুও রূপকথা মলিন কণ্ঠে বলল, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তার কাছে ক্ষমা চাইলে তিনি সব মাফ করে দিবেন। সারফারাজ এবারও নিশ্চুপ রইল। সে কোনো প্রত্যুত্তর করল না। রূপকথা এবার ছলছল চোখে শুধালো, তুমি ফিরবে না এই পথ থেকে? না, মোট খারাপ করো না রূপকথা। ঘুরতে এসেছো ঘুরো,
এসব আধ্যাত্মিক কথা আপাতত বলো না, শুনতে ভালো লাগছে না। পরেরটা পরে দেখা যাবে। রূপকথার সমস্ত আনন্দ মিয়ে গেল নিমিষেই। চোখের সামনে সারফরাজের অনিশ্চিত জীবন দেখতে পেল রূপকথা। রূপকথার শুকনো মুখের পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমার সবকিছু জেনেই তো আমাকে গ্রহণ করেছিলে, তাই না? তবে আজ এত সংশয় কেন? আমি তো তোমাকে বারবার অ্যালার্ট করেছিলাম, বলেছিলাম না একবার এই হাত ধরলে আর ছাড়তে পারবে না। হাতটা ধরবার আগে অনেক বুঝিয়েছিলাম তোমায়, রাইট? রূপকথা জবাব দিল না। সত্যিই তো, সে তো সবকিছু জেনে মেনেই সারফরাজকে বিয়ে করেছে। তবে আজ এসব কেন ভাবছে সে? নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রূপকথা। সে ইতিউতি নজর বুলালো। এমন সময় ঝিরির ধারে একটা অদ্ভুত ফুল দেখতে পেল। একদম বেগুনি রঙের ফুলটা। ফুলটা দেখে রূপকথার বড্ড লোভ হল। সে মনের মেঘ কাটিয়ে আহ্লাদি হয়ে বাচ্চাদের মতো অনুরোধ করে সারফরাজকে বলল, ওই ফুলটা আমার চাই, এনে দাও প্লিজ। সারফরাজ মাথা ঝাঁকিয়ে বলল, নিশ্চয়ই ম্যাডাম। এরপর সে ফুলের নিকট গিয়ে ফুলটা ছিঁড়ে নিয়ে রূপকথার কানের পিঠে গুজে দিয়ে কপালে চুমু এঁকে সারফরাজ ফিসফিস করে বলল, আমি সাধু পুরুষ হলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হব। অসাধু পাপী হয়ে যদি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারি, তবে ক্ষতি কি প্রিয়তমা? সারফরাজের ঘোলাটে চোখের পানে দৃষ্টি নিবদ্ধ করে সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথা। এরপর ধরে আসা গলায় বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি হলেই আমার চলে যাবে। রূপকথার মাথার তালুতে গাঢ় চুম্বন আঁকল সারফরাজ। এরপর রূপকথার ছোট মুখখানি হাতের আঁজলায় ভরে বলল, প্রমিস করব না, বাট আই উইল ট্রাই। রূপকথার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, সত্যি? রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে সারফরাজ বলল, 3 সত্যি। মস্কো এয়ারপোর্টে বিমান থামতেই চুপকথাকে নিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র মনে মনে ভাবল, মেয়েটা যেখানে যাবে সেই জায়গার ট্যাক্সিতে তাকে তুলে দেবে। অচেনা শহরে আজকাল মেয়েদের চলাফেরা রিস্ক। তন্মধ্যে যদি কথা বলার সক্ষমতা না থাকে তবে বিষয়টা আরও ভয়াবহ। চিৎকার করে হেল্পটুকুন চাইতে পারবে না। চুপকথাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো ট্যাক্সির। চুপকথা হঠাৎ খেয়াল করল, রুদ্রের যেই হাত সে খামচে ধরেছিল তাতে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে রয়েছে। তার বেশ অপরাধ অনুভূত হলো মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারল না। নিজের ব্যাগ হাতড়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করল সে। এরপর রুদ্রের হাত টেনে নিয়ে গভীর নজর বুলালো। চুপকথার শীতল হাতের স্পর্শে চুমকে কেঁপে উঠল রুদ্র। অদ্ভুত এক অনুভূতি হলো, কেমন শিহরণ জাগালো সারা শরীরে। বুক ভেঙে হার্টবিট বেরিয়ে যেতে চাইছে। মেয়েটির কাণ্ডে ঠোঁট টিপে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। চুপকথা ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা মাখিয়ে দিল রুদ্রের শুকিয়ে ওঠা ক্ষততে। এরপর ব্যান্ডেজ আটকে হাতের সাইন দিয়ে বোঝালো, বাসায় গিয়ে একটা ওয়েন্টমেন্ট লাগিয়ে নেবেন, এখানে অধিক ঠান্ডা। যত্নরা নিলে ক্ষত ফেটে রক্ত বের হবে। বুঝেছেন কি বলেছি? মেয়েটির কথায় অল্প হাসল রুদ্র। এরপর মাথা ঝাঁকালো। এমন সময় দুটো মেয়ে এলো প্ল্যাকার্ড নিয়ে। প্ল্যাকার্ডে লেখা চুপকথা। চুপকথা সেটা দেখে এগিয়ে গিয়ে নিজের পরিচয় মেলে ধরল। মেয়ে দুটো নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল, আমাদের সঙ্গে এসো। ব্যস্ততার হুড়োহুড়িতে রুদ্র চুপকথার সাথে আর কথা বলার সুযোগ পেল না। মেয়ে দুটো তারা দেখিয়ে চুপকথাকে গাড়িতে বসালো। গাড়ির জানালা দিয়ে রুদ্রকে বাই বলল চুপকথা। এরপর হাত ইশারায় বলল, আমাদের আবার দেখা হবে। নম্বর চাইবার আগেই গাড়ির দৃষ্টিসীমানা ছাড়ালো। রুদ্র হাতের ব্যান্ডেজটার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হতাশা মিশ্রিত কণ্ঠে নিজেকে নিজেই শুধালো, আমাদের কি আদৌ আবার দেখা হবে মিস চুপকথা? দেখা না হলেই বোধহয় ভালো, তাই না? নয়তো আমার কালো ছায়া তোমায় গ্রাস করবে। রাশিয়া পৌঁছে নিজ কর্মক্ষেত্রে যোগদান করেছে রুদ্ররাজ। শহর থেকে বেশ খানিক দূরে জভেনি গরুদ নামক উত্তরাঞ্চলে। রুদ্র প্রথমে ভেবেছিল এখানে হয়তো মস্কোর ন্যায় বড় কোনো হসপিটাল নেই, কিন্তু এখানে আসার পর তার চোখ কপালে উঠেছে। যেই হসপিটালে সে যোগদান করেছে সেটা বিশাল বড় এক নিউরো হসপিটাল। এখানে চিকিৎসা সেবা মস্কো শহরের তুলনায় অতটা ব্যয়বহুল নয়। এই অঞ্চলটি অত্যাধিক ঠান্ডা শীতল হবার কারণে
এবং সূর্যের আলোর তারতম্যের কারণে এখানের বেশিরভাগ মানুষ ভিটামিন ডি এর ঘাটতি, মাইগ্রেন, ডিপ্রেশন, নিউরোপ্যাথি, নার্ভ সিস্টেম ইমব্যালেন্স, মেমোরি লস এবং নিদ্রাহীনতায় ভোগে। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ স্নায়বিক সমস্যায় ভোগে। এখানে নিউরোসার্জনের প্রচুর চাহিদা, কিন্তু অধিক ঠান্ডায় কেউ টিকতে পারে না এখানে। চিকিৎসা সেবা দিতে এসে ডাক্তার নিজেই অসুস্থ হয়ে এলাকা ছাড়েন। তাই রুদ্র পেপার সাবমিট করার সাথে সাথেই তারা রুদ্রের বাকি হিস্ট্রি চেক না করেই শুধু ডিগ্রি আর অভিজ্ঞতা দেখে রাজি হয়ে গিয়েছে। এখানে আসার পর প্রথমেই রুদ্রের মনে হয়েছে সে এখানে টিকতে পারবে না, কিন্তু তাকে টিকতে হবে। এখান থেকে তার ফিরে যাবার সমস্ত দুয়ার বদ্ধ। শুভান চৌধুরীর পাতাল ঘরের তুলনায় এখানে দিব্যি ভালো আছে সে। রুদ্রের 2 দিনের চিকিৎসা সেবায় হসপিটাল কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট হলেন। যুবক যে বেশ দক্ষ এবং চৌকস একজন ডক্টর, এটা বুঝতে তাদের সময় লাগল না। কিছু কিছু ডক্টরের হাত যশ থাকে, তারা শুধু নাপা ট্যাবলেট খাইয়ে দিলেও বিছানায় পড়ে থাকা রুগী দৌড়ে বেড়ায়। তাদের কাছে রুদ্রকে এমনই মনে হলো। হসপিটাল থেকে 5 কিলোমিটার দূরে রুদ্রের ছোট একটা ঘর, অত বিলাসবহুল নয়, কিন্তু কোনো মতে টেনেটুনে চলে। এখানে ইলেকট্রিক ফায়ারপ্লেস নেই, কাঠখড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘর উষ্ণ করতে হয়। ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। সারা রাত তুষার বৃষ্টি হয়। বরফের স্তূপে মাছ মাংসের ড্রাম ঢুকিয়ে রাখলেই চলে। সেরকম শাকসবজি এখানে পাওয়া যায় না বললেই চলে, কারণ অধিক ঠান্ডা এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এখানে শাকসবজির চাষ করা অসম্ভব। ক্যান্ড ফুডই শেষ ভরসা নিউট্রিশনের জন্য। এসব অদ্ভুত খাবার খেয়ে 1 সপ্তাহে রুদ্রের ওজন কমে গেল 2 কেজি। নিজের এহেন শোচনীয় অবস্থায় রুদ্র মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সে মস্কো যাবে। ওখান থেকে ফ্রেশ শাকসবজি কিনবে, বাসায় এসে বেশি করে ঝাল দিয়ে সেসব রেঁধে প্লেট ভরে ভাত খাবে। যেই ভাবনা সেই কাজ। পরের দিন সকাল সকাল লোকাল বাস ধরে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে গেল রুদ্র। মস্কো পৌঁছাতে তার সময় লাগলো 2 ঘন্টা। বাস থেকে নেমে নিজের হাত পা টানা দিয়ে এদিক সেদিক দৃষ্টি মেলে একটা সুপার শপে ঢুকল। শপে ঢুকেই তার প্রথম নজর গিয়ে ঠেকল বাঁধাকপি আর বেগুনের দিকে। একটা বাঁধাকপি দেখা যাচ্ছে ক্যারেটে। যেহেতু এখন পুরো দস্তুর শীত, তাই সবজির উৎপাদন নেই বললেই চলে। রুদ্রের সাথে সাথে অন্য কেউ ধরে ফেলল সেই বাঁধাকপি। চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে সেই মানুষটির পানে তাকালো রুদ্র। নিমিষেই তার রাগ তরল জলে রূপান্তর হল। বাঁধাকপি থেকে নিজের হাত সরিয়ে রুদ্ররাজ ঠোঁটে হাসির রেখা টেনে বলে উঠল, চুপ কথা। রুদ্রকে এখানে দেখে চুপ কথা বেশ অবাক হল। সে হাতের ইশারায় খুশি প্রকাশ করে বলে উঠল, এখানে কিচ্ছু খেতে পারছি না, আমার ঝালঝাল শুটকি খেতে ইচ্ছে করছে। এখানে তেমন সবজি নেই, তাই বাঁধাকপি চুজ করেছি আমি। বাট আপনি যেহেতু আগে এসেছেন, বাঁধাকপিটা আপনিই নিন। রুদ্র ঠোঁট মেলে হেসে মাথা চুলকালো তর্জনী আঙুলে। এরপর মনে মনে বলে উঠল, শুধু বাঁধাকপি কেন, পুরো সব তুলে নিয়ে যাও, আমি কিচ্ছু বলবো না। দরকার পড়লে আমি না খেয়েই থাকব। ওজন 87 থেকে 27 হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। অভিরূপের পরে প্রেম করে সারফারাজ বউ নিয়ে উষ্ণ হানিমুন সারছে আর দাঁত কেলিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে, বিষয়টা ঠিকমতো হজম হচ্ছে না অভিরূপের। সারফারাজের বিয়ে হানিমুন দেখে তারও বড্ড লোভ হচ্ছে, কিন্তু সে নিরুপায়। সারফারাজ ফিরে এলে তার বিয়ে হবে। উফ, কি নিদারুণ যন্ত্রণা। না না, এর আগেই কিছু একটা করতে হবে। সামনে পাকা ফল রয়েছে অথচ খেতে পারছে না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিজের দুঃখের সমাপ্তি ঘটাতে অভিরূপ নাক মুখ ফুলিয়ে সারফারাজকে একটা টেক্সট পাঠালো, ভাই, এই গরিবের উপর একটু রহম কর। পৌষ মাসের শীতে একা একা রাত কাটাচ্ছি। কম্বলের নিচে কোনো উষ্ণতা নেই, মনে হয় কে যেন বরফ জল ঢেলে দিয়েছে। মিঙ্গেল মানুষকে এভাবে কষ্ট দিলে গজব পড়বে তোর উপর। অভিশাপ কিন্তু দিচ্ছি না, কিন্তু আমার হাহাকার অভিশাপ হয়েই লাগবে বলে দিলাম। শিগগির ফিরে এসে আমায় বিয়েটা করতে দে, নয়তো তোর শালিকে নিয়ে আমি ভেগে যাব। তাৎক্ষণিক মেসেজের উত্তর পাঠালো সারফারাজ, যেই আইটেম কপালে জুটিয়েছিস, উষ্ণতা তো দূর, বাসর ঘরে বসে বসে কাঁদবি শালা। শীতের রাতে উদম গায়ে বিড়ি ফুঁকবি আর কাঁদবি, এমনি ভালো আছিস? না,
আমি বিড়ি ফুঁকে কানতেই চাই। ঠিক আছে, জ্ঞানীজনের কথা যেহেতু মানবি না, কি আর করার। আসছে।